ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 4 সদস্য সহ নিহত 5, আহত 10। রাজধানীর মিটফোর্ড হাসপাতালে রাখা হয়েছে মরদেহ। যারা আহত ছিল তাদের হসপিটালে ভর্তি করছি এবং নিহত যারা তাদের পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সচিবালয়ে আগুনের ঘটনা তদন্তে কাজ করছে কয়েকটি টিম। 1 সপ্তাহের মধ্যে প্রতিবেদন। ছিল না পর্যাপ্ত অগ্নিসুরক্ষা ব্যবস্থা। রাষ্ট্রীয় সংস্থাগুলোই ভেঙেছে আইন। প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা আছে, সেই সংস্থার কাছ থেকে যে সমস্ত পেপারস বা যে সমস্ত চুক্তি হয়েছে, এডিবি, ওয়ার্ল্ড ব্যাংক যুক্ত থাকে তাদের সাথে চুক্তি, কন্ট্রাক্টরদের সাথে যে চুক্তি, টেন্ডার ডকুমেন্ট, সো এগুলো সবই কিন্তু এনে নথি সৃজন করা যাবে। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সাথে চলবে জানালেন প্রধান উপদেষ্টা। ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের জাতীয় সংলাপে ঐক্যমত্যের ডাক। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে থাকবে। যারা ভোটার তারা তো অংশগ্রহণ করবেনই, তার সঙ্গে যারা ভবিষ্যতে ভোটার হবেন তারাও সর্বাত্মকভাবে সংস্কারের কাজে নিজেদেরকে নিয়োজিত করুন। বিএনপি সংস্কার নয় নির্বাচন চায় এমন ধারণা সঠিক নয় মন্তব্য মির্জা ফখরুলের। জনগণের উপর কিছু চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে দল। আমাদের দলের পক্ষ থেকে আমরা সব সময়ই গণতন্ত্রের সংস্কারের পক্ষে। আমরা মনে করি যে জনগণকে বাদ দিয়ে কোনো কিছু করাই, উপর থেকে আপনার চাপিয়ে দিয়ে কোনো কিছু করা যাবে না। দণ্ডপ্রাপ্ত হলে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতারা অংশ নিতে পারবেন না নির্বাচনে, বললেন অ্যাটর্নি জেনারেল। আইনি কোনো বাধা নেই বিএনপি চেয়ারপারসনের ক্ষেত্রে। রাশিয়ার ছোঁড়া মিসাইলেই ভূপাতিত হয়েছে কাজাখস্তানের যাত্রীবাহী বিমান। 4টি সূত্রে বরাতে মিলেছে চাঞ্চল্যকর তথ্য। আনুষ্ঠানিক প্রতিবেদনের অপেক্ষায় মস্কো। আমন্ত্রণ জানাচ্ছি দুপুরে বাংলাদেশের সাথে আছি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে ও পাবনায় আলাদা সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 8 জনের। এর মধ্যে এক্সপ্রেসওয়েতেই মারা গেছেন 5 জন। বেলা 11টার দিকে এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় হয় দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানান, এক আত্মীয়ের কুলখানিতে অংশ নিতে জুরাইন থেকে গোপালগঞ্জ যাচ্ছিলেন তারা। এ সময় কুঁচিয়াপাড়া এলাকায় টোল দিতে অপেক্ষারত অবস্থায় পেছন থেকে মাইক্রোবাসকে ধাক্কা দেয় একটি যাত্রীবাহী বাস। পরে মাইক্রোবাসটি ধাক্কা দেয় সামনের মোটরসাইকেলকে। এ সময় ঘটনাস্থলেই মাইক্রোবাসের 4 জন ও মোটরসাইকেলের 1 জন নিহত হন। আহত হন কমপক্ষে 10 জন। নিহতদের 4 জন একই পরিবারের সদস্য। মরদেহ মিটফোর্ড হাসপাতালে রাখা হয়েছে। আহতদের মধ্যে 4 জনকে মিটফোর্ড হাসপাতালে ও 1 জন পঙ্গু হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ওরা নাকি সোনিয়ারকা থেকে আইসা গোপালগঞ্জে যাইতে নিছিল, তখন নাকি বলে বড় গাড়ি পিছন থেকে ধাক্কা দিচ্ছে। বাস মারছে মাইক্রোকে, মাইক্রো আবার মারছে আবার একটা বাইককে। তো বাইকে একটা বাচ্চা মারা গেছে। মাইক্রোতে যারা ছিল এর মধ্যে 4 জন আহত আর 4 জন মারা গেছে। প্রশাসন নিয়ে আসলে আমরা এখানে ডিউটি ছিলাম। আমরা এখানে যারা আহত ছিল তাদের হসপিটালে ভর্তি করছি এবং নিহত যারা তাদের পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে পাবনার সাঁথিয়ায় ট্রাক চাপায় প্রাণ গেছে নসিমনের 3 যাত্রী। আহত হয়েছেন 4 জন। ভোর 5টা নাগাদ রাঙামাটিয়া এলাকায় সাঁথিয়া মাধপুর আঞ্চলিক সড়কে হয় এই দুর্ঘটনা। পুলিশ জানায়, যাত্রীবাহী 3 চাকার বাহনটি দাঁড়ানো ছিল। এ সময় মাধপুর থেকে সাঁথিয়াগামী একটি ট্রাক নসিমনকে চাপা দেয়। আহত হয় 7 যাত্রী। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে খোকন ইসলাম, ধনী প্রামাণিক ও রাসেল আহমেদ নামে 3 জনকে মৃত ঘোষণা করে চিকিৎসক। হতাহত কৃষি শ্রমিকরা পেঁয়াজ খেতে কাজ করতে যাচ্ছিলেন। দুর্ঘটনার পরপরই পালিয়ে যায় ট্রাকের চালক। রাজধানীর মিটফোর্ড হাসপাতালে আছেন সহকর্মী রিয়াজ রাহান। সরাসরি তার সাথে যুক্ত হচ্ছে। রিয়াজ, মরদেহ কখন নাগাদ পরিবারের কাছে হস্তান্তর করা হবে? আহতদের শারীরিক পরিস্থিতি সম্পর্কেও জানাবেন।
দেবাশিস, খুবই হৃদয় বিদারক এবং নির্মম মর্মান্তিক ঘটনা। কারণ একই পরিবারে 4 জন মারা গেছে, তার মধ্যে মা মেয়ে যেমন রয়েছেন তেমনি বাবার সাথে সন্তানও রয়েছেন। আমরা যদি একটু দেখি যে এখন যে পরিস্থিতি, আর স্বজনরা আসছেন এবং স্বজনদের যে বুক ফাটা আর্তনাদ, একজন মায়ের যে বুক ফাটা আর্তনাদ বা বাবার যে আত্মচিৎকার, সেটি এখানকার আকাশপাতাল পুরোটা হাসপাতালের পরিবেশ ভারী করে তুলেছে। তো এখন পর্যন্ত মরদেহ যেহেতু 5টি এবং এখানে আপনি জানেন যে মরদেহগুলোকে পোস্টমর্টম অর্থাৎ ময়নাতদন্ত ছাড়া দেওয়া সম্ভব নয়, যেহেতু দুর্ঘটনা, সেই কারণে একটু সময় লাগবে। আইনে কিছু প্রক্রিয়া রয়েছে। আর আজকে শুক্রবার, এখন পর্যন্ত শুক্রবারে সাধারণত ময়নাতদন্ত হয় না, তো সেক্ষেত্রে আগামীকাল নাগাদ হয়তো লেগে যেতে পারে এই মরদেহগুলো তাদের যে পরিবারের কাছে হস্তান্তর করতে। আর পাশাপাশি আহত যে 4 জন রয়েছে বা 5 জন এখন পর্যন্ত 4 জন মিটফোর্ড হাসপাতালে রয়েছেন, যাদেরকে একজনকে আইসিইউতে নেওয়া হয়েছে, বাকি 3 জনকে সিটি স্ক্যান এবং এক্সরে সহ যেসব প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা রয়েছে সেইগুলো পরীক্ষা নিরীক্ষা করার জন্য পরীক্ষা নিরীক্ষার যে কাজ সেটি এখন চলমান রয়েছে। পাশাপাশি একজন যে মোটরসাইকেলে যে একজন নারী ছিলেন, মূলত মোটরসাইকেলে একটি পরিবার বাবা মা এবং সন্তানকে নিয়ে যাচ্ছিলেন একটি জায়গায়, তারা মূলত টোল দিতে যাচ্ছিলেন, টোল প্লাজায় দাঁড়ানো অবস্থায় ছিলেন। তাদেরকে পেছন থেকে মাইক্রোবাসকে যখন বাস মেরে দেয়, তখন বাসটি সেই মাইক্রোবাস আবার সামনে যে মোটরসাইকেলটিকে রয়েছে সেটিকে আঘাত করে। সেখানে যে 7 বছরের একটি বাচ্চা সন্তান রয়েছে, শিশু আব্দুল্লাহ, যে মারা গিয়েছে। আর মা আহত রয়েছেন, তাকে পঙ্গু হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, আর বাবাকে মিটফোর্ড হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে মধ্য কথা যেটি, সেটি হচ্ছে লাশগুলো বা মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করতে কিছুটা সময় লাগবে, যেটা শুক্রবার, এবং ময়নাতদন্তের বিষয়ও রয়েছে। ধন্যবাদ রিয়াজ যুক্ত হবার জন্য। সচিবালয়ে আগুনের ঘটনা তদন্তে কাজ করছে 8 সদস্যের তদন্ত কমিটি। সকালে 1 নম্বর গেট দিয়ে একে একে সচিবালয়ে প্রবেশ করেন কমিটির সদস্যরা। ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি সংশ্লিষ্টদের সাথে কথা বলেছেন তারা। এর আগে পুড়ে যাওয়া 4টি ফ্লোর থেকে আলামত সংগ্রহের কাজ শুরু করে সিআইডির ফরেন্সিক ইউনিট। পৃথকভাবে কাজ করছে ফায়ার সার্ভিসের একটি বিশেষজ্ঞ দল। বুধবার দিবাগত রাত 2টার দিকে সচিবালয়ে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। 19টি ইউনিট মিলে প্রায় 10 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বিকল্প পথে পানি আনার সময় ট্রাক চাপায় নিহত হন ফায়ার ফাইটার নয়ন। নজিরবিহীন এই আগুনের কারণ নাশকতা নাকি শর্ট সার্কিট, তা খতিয়ে দেখতে স্বরাষ্ট্র ও শ্রম মন্ত্রণালয় আলাদা 2টি তদন্ত কমিটি গঠন করেছে। 7 কার্যদিবসের মধ্যে রিপোর্ট দেবে কমিটিগুলো। আমরা তদন্তের কাজটা শুরু করছে, এখনো আমাদের পক্ষে কোনো কিছু বলা সম্ভব না। আমরা ভিজিট করেছি, সবাই দেখেছি, পরে এটা মন্তব্য করা যাবে। সচিবালয়ে আছেন সহকর্মী আরিফুর রহমান সবুজ, যাচ্ছি তার কাছে। সবুজ, তদন্ত কমিটি কি নতুন কোনো তথ্য পেল? তারা কি এ বিষয়ে ব্রিফিং করবেন? দেবাশিস, মূলত 3টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে মূল যে তদন্ত কমিটিটি, অর্থাৎ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে যেই তদন্ত কমিটি গঠন করা হয়েছে, সেই তদন্ত কমিটির 8 সদস্য মূলত আজকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ঘটনাস্থল পরিদর্শন করার পর মূলত তারা একটি বৈঠক করেছেন নিজেদের মধ্যে, এবং এর পরপরেই নামাজের ঠিক আগে আগে কমিটির সদস্যরা বের হয়ে যান, কিন্তু আনুষ্ঠানিকভাবে সেভাবে কথা বলেনি। তবে কমিটির যে সদস্য ফায়ার সার্ভিসের মহাপরিচালক, তিনি গণমাধ্যমে যেটি বলেছেন যে মূলত তারা প্রাথমিক যেই তদন্ত প্রতিবেদন 30 ডিসেম্বরের মধ্যে দেওয়ার কথা, সেই প্রতিবেদনটি দিবেন এবং পূর্ণাঙ্গ যে তদন্ত প্রতিবেদন সেটিও নির্দিষ্ট সময়ের মধ্যে দিবেন, এবং সেই অনুযায়ী তারা কাজ করছেন। আজকে ঘটনাস্থল পরিদর্শন করার পর নিজেদের মধ্যে বৈঠকের পর আগামীকাল 3টার দিকে তাদের আবারও বসার কথা রয়েছে, এবং তারা বেশ কয়েকটি পয়েন্ট সামনে রেখে তাদের যে তদন্তের অগ্রগতি, সেই অগ্রগতির দিকে এগোচ্ছেন। অর্থাৎ তারা মূলত এখানে শর্ট সার্কিট বা বৈদ্যুতিক যেই সংযোগগুলো ছিল, সেই সংযোগগুলো থেকে এই আগুনের ঘটনা ঘটেছে কিনা, কিংবা নাশকতার বিভিন্ন ধরনের প্রশ্ন আসছে গতকালকে থেকে বিভিন্ন কারণে, সেই জায়গাটিতে আসলে কোনো ধরনের দাহ্য পদার্থ বা কোনো কিছু ছিল কিনা, সেই বিষয়টি নিয়ে কেমিক্যাল এক্সপার্টও এই তদন্ত কমিটিতে রয়েছে। তারা সেই বিষয়টি খেয়াল করে দেখেন, এবং এই যে আগুনটি নেভাতে এত দীর্ঘ সময় লাগলো, সেই বিষয়গুলো আসলে খতিয়ে দেখা হচ্ছে। এর পাশাপাশি অন্য যে তদন্ত 2টি কমিটি গঠন করা হয়েছে, শ্রম মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন সমবায় বিভাগ, তারা ক্ষয়ক্ষতি নিরূপণের যে কাজটি সেটি গতকালকে থেকেই শুরু করেছে। তারাও নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন জমা দিবেন বলছেন। এখন মূলত এখানে যেটি হচ্ছে, ফরেনসিক টিম মূলত তাদের যে আলামত সংগ্রহের কাজটি সেটি এখনো চলমান রয়েছে, সেই কাজটি চলছে। ধন্যবাদ সবুজ যুক্ত হওয়ার জন্য।
প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে ছিল না অগ্নি সুরক্ষা ব্যবস্থা, ছিল না স্বয়ংক্রিয় অ্যালার্ম সিস্টেম ও পর্যাপ্ত অগ্নি নির্বাপন সরঞ্জামও। মূল ফটক দিয়ে ঢুকতে বেগ পেতে হয়েছে ফায়ার সার্ভিসকেও। এসব তৈরির দায়িত্ব যাদের ছিল সেই রাষ্ট্রীয় সংস্থাগুলোই পদে পদে ভেঙেছে আইন। এতে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল সচিবালয়, জানান ফায়ার সার্ভিসের সাবেক এক মহাপরিচালক। আগুনে পুড়েছে গুরুত্বপূর্ণ অনেক নথি। এখনও পুরোপুরি ডিজিটাল না হয় কিছু ক্ষতি হলেও সাবেক এক সচিব মনে করেন অনেক নথি তৈরি করা সম্ভব। জানান প্রকল্প বা ঠিকাদারকে থেকে দ্রুততম সময়ের মধ্যে নথিগুলো সংগ্রহ করা সম্ভব। শাকিল হাসানের রিপোর্ট। দেশের প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ের ভেতরে বাইরে মিলিয়ে ২৪ ঘন্টা দায়িত্ব পালন করেন ১০০-র বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। আগুনে পোড়া ৭ নম্বর ভবনে আছে ৩টি গেট, প্রতি তলায় আছে আলাদা গেট। প্রতিদিনের অফিস শেষে সবাই বের হওয়ার পর ধাপে ধাপে সবগুলো গেট বন্ধ করা হয়। চাইলেই কেউ প্রবেশ করতে পারেন না সচিবালয়ে। এখানে কর্মকর্তাদের জন্য আছে পরিচয়পত্র। ক্যান্টিন বা খাবারের দোকানে যারা কাজ করেন তাদেরও পাস নিতে হয়। সচিবালয়ে সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদেরও নিতে হয় অ্যাক্রেডিটেশন কার্ড। এমনকি দর্শনার্থীদেরও পাস নিয়ে ভেতরে প্রবেশের সুযোগ মেলে। প্রতি তলায় করিডোরে আছে সিসিটিভি, আছে ভবনের বাইরেও। সচিবালয়ের চারপাশে আছে উঁচু দেয়ালের বাইরেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সারাক্ষণ টহল দেন। এখানে নিরাপত্তা দিচ্ছেন সেনাবাহিনীর সদস্যরাও। সচিবালয়ের ভবনগুলো বেশ পুরনো, বৈদ্যুতিক সংযোগও অরক্ষিত। ভবনগুলোতে বৈদ্যুতিক সংযোগের তার অনেক জায়গাতেই ঝুলে থাকে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সচিবালয় সুরক্ষায় নানা পরামর্শ দেয়া হলেও তা মানেনি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোই। যেহেতু এটা কেপিআই, এই নিরাপত্তা ব্যবস্থা মানে স্যাটিসফ্যাক্টরি ছিল না। আমাদের আগুন তো নিভাতে হবে, সেই অনুযায়ী আমাদের প্রস্তুতি থাকতে হবে। সেই প্রিপেয়ারনেসটা ছিল না, অনেক দেরি হয়ে গেছে, যার জন্য আগুনটা অনেক ডেভেলপ হয়ে গেছে আসলে। পরে কিন্তু তারা কিন্তু আয়ত্তের বাইরে চলে গেছে, যার জন্য কিন্তু অনেকক্ষণ সময় লেগেছে। ফায়ার ফাইটিংয়ের জন্য গাড়িগুলো আসবে সেভাবে কিন্তু ডিজাইনগুলো করা, পিডব্লিউডি কাজ করে, তার সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, নিরাপত্তা দেখে। সেই অনুযায়ী কিন্তু আমরা একটা প্ল্যান দিয়েছিলাম। নিয়ম যারা বানাবে তারাই কিন্তু এখানে কিন্তু অনিয়মটা করে পেয়েছে, তারাই কিন্তু নিয়মগুলো ফলো করছে না আসলে, যার জন্য একটা বড় দুর্ঘটনা হলো। বুধবারের আগুনে পুড়েছে সচিবালয়ের ৭ নম্বর ভবনের ৩টি তলা। সেখানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় অবস্থিত। আগুনে পুড়েছে এসব মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথি। এখন প্রশ্ন উঠেছে, আগুনে পুড়লেই যদি সব শেষ হয়ে যায় তাহলে কোথায় ডিজিটাল ব্যবস্থা? কাগজের নথি একেবারে পুরোপুরি ডিজিটাইজ ফর্মে কবে যাবে, এটার জন্য হয়তো আরও অনেক সময় লাগবে। নথি আবার সৃজন করা যাবে। প্রথমত হচ্ছে যে কিছু জিনিস তো পাওয়া যাবে না, যেমন নোটশিটের মধ্যে কার কি মন্তব্য ছিল, কথা ছিল। প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা আছে, সেই সংস্থার কাছ থেকে যে সমস্ত পেপারস বা যে সমস্ত চুক্তি হয়েছে, এডিবি, ওয়ার্ল্ড ব্যাংক যুক্ত থাকে তাদের সাথে চুক্তি, কন্ট্রাক্টরদের সাথে যে চুক্তি, টেন্ডার ডকুমেন্ট, সো এগুলো সবই কিন্তু এনে নথি সৃজন করা যাবে। আগুনের ঘটনা ঘটে, তদন্ত কমিটিও হয়, কিন্তু আলোর মুখ দেখে না সেগুলো, বাস্তবায়িত হয় না পরামর্শ। এরকমই হয়ে এসেছে এতকাল। এবার কি হবে ব্যতিক্রম? নাশকতা বা দুর্ঘটনা যাই ঘটুক না কেন, অগ্নিকাণ্ডের ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ের সুরক্ষা ঘাটতি, যা এতদিনেও কারো নজরে পড়েনি। আধুনিক সুরক্ষার ঘাটতিতে দ্রুত আগুন নিয়ন্ত্রণেও আনা যায়নি, যার ফলে বেশ কয়েক ঘন্টা ধরে পুড়েছে সচিবালয়। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। ঐক্যবিহীন সংস্কার কিংবা সংস্কারবিহীন নির্বাচন সম্ভব নয়। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলবে, এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে কৃষিবিদ ইনস্টিটিউশনে ঐক্য, সংস্কার ও নির্বাচন শীর্ষক জাতীয় সংলাপের আয়োজন করে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ। সেই অনুষ্ঠানে ভিডিও বার্তায় বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা। এ সময় ডক্টর ইউনূস বলেন, নির্বাচনের দায়িত্ব কমিশনের। তারিখ ঘোষণা না হওয়া পর্যন্ত দেশের নাগরিকরা সংস্কারের সঙ্গে যুক্ত থাকবে। তিনি আরও বলেন, সংস্কার বিষয়ে ঐক্যমত্য প্রয়োজন, এর বিকল্প নেই। গণতান্ত্রিক বাংলাদেশ রূপান্তরের পেছনে ফেরার আর সুযোগ নেই উল্লেখ করেন ডক্টর ইউনূস। বলেন, বাংলাদেশকে সব আদর্শ থেকে বিচ্যুত করে গভীর অন্ধকারে টেনে নিয়েছিল ফ্যাসিবাদ। আবারও সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিতের অঙ্গীকার করেন প্রধান উপদেষ্টা। ঐক্যবিহীন সংস্কার কিংবা সংস্কারবিহীন নির্বাচন বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে না। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে থাকবে।
নির্বাচনের প্রস্তুতির কাজ মূলত নির্বাচন কমিশনের। নাগরিকদের নির্বাচনের তারিখ না পাওয়া পর্যন্ত এই প্রক্রিয়ায় সময় দিতে হয় না, কিন্তু সংস্কারের কাজে সকল নাগরিককে অংশগ্রহণ করতে হবে। যারা ভোটার তারা তো অংশগ্রহণ করবেনই, তার সঙ্গে যারা ভবিষ্যতে ভোটার হবেন তারাও সর্বাত্মকভাবে সংস্কারের কাজে নিজেদেরকে নিয়োজিত করুন। বিএনপি সংস্কার চায় না, নির্বাচন চায় এমন ধারণা সঠিক নয় বলে জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে কৃষিবিদ ইনস্টিটিউশনে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত এক জাতীয় সংলাপে এমনটা জানান বিএনপি মহাসচিব। নির্বাচন প্রসঙ্গে জানান, নির্বাচনের জন্য প্রয়োজনীয় ন্যূনতম সংস্কার করে নির্বাচনে যেতে চায় বিএনপি। মির্জা ফখরুল আরও বলেন, বিএনপি সবসময় গণতন্ত্রের জন্য প্রয়োজনীয় সংস্কারের পক্ষে, কিন্তু এ কাজ জনগণকে সঙ্গে নিয়ে করতে হবে। কোনো কিছুই জনগণের উপর চাপিয়ে দেওয়ার পক্ষে বিএনপি নয়। গণতন্ত্র চর্চার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রের জন্য ধারাবাহিক প্রতিটি সংগ্রামকেই স্মরণে রাখা দরকার। আপনার প্রশাসন, ইয়োর গভর্নমেন্ট মেশিনারি, সেই গভর্নমেন্ট মেশিনারি তো পুরোপুরিভাবে এখনো ফ্যাসিবাদের আপনার মধ্যে আছে। এতটুকু পরিবর্তন হয়নি। কাঠামোটা যদি না থাকে, সেই কাঠামো না থাকলে আমরা ওপর থেকে শুধু চাপিয়ে দিলেই আমরা দ্রুত কোনো কিছু করতে পারবো না। তাই আমাদের স্ট্রাকচারটাকে ঠিক করতে হবে, প্রতিষ্ঠানগুলোকে ঠিক করতে হবে। সেই প্রতিষ্ঠানগুলোকে যদি আমরা গণতন্ত্রের উপযোগী করে গড়ে তুলতে পারি, তাহলেই আমরা গণতন্ত্রকে সফল করতে পারি। নির্বাচনে অংশগ্রহণ করতে আইনগত কোনো বাধা নেই খালেদা জিয়ার, এমনটাই জানালেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে হয় ছায়া সংসদ বিতর্ক। সেই আলোচনায় তিনি আরও জানান, দণ্ডপ্রাপ্ত হলে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতারা জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না। ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে রাজধানীর এফডিসিতে ছিল ছায়া সংসদ। আলোচ্য অতীতের নির্বাচনী অপরাধীদের শাস্তি নিশ্চিতকরণ। প্রস্তাবের পক্ষে ছিলেন স্টার্ন ইউনিভার্সিটি এবং বিপক্ষে বাংলাদেশ ইউনিভার্সিটির বিতার্কিকরা। নির্বাচনী অপরাধীদের শাস্তি নিশ্চিত করুন। বিগত সরকারকে আজীবন ক্ষমতায় রাখতে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছেন। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হবে এসব অপরাধীর বিচার করা, এমন মন্তব্য করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান। বিচারপতি খায়রুল হককে এখন বিচারের আওতায় আনা বাংলাদেশের জনগণের, ছাত্র জনতার সকলেরই ঐক্যবদ্ধ দাবি। আমরা তার বিচার এবং তত্ত্বাবধায়ক সরকার বাতিল করার পিছনে কি ইঙ্গিত ছিল সেটি জানবার জন্য আজকের আয়োজনের মধ্যে দিয়ে আমি অন্তর্বর্তীকালীন সরকারকে তার সুস্পষ্ট ব্যাখ্যা দেবার জন্য অনুরোধ করছি। বিতর্ক অনুষ্ঠানে প্রধান অতিথি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ন্যায় বিচারের নামে অবিচার করেছেন সাবেক প্রধান বিচারপতি। এসব ঘৃণ্য অপরাধীদের হওয়া দরকার সুষ্ঠু বিচার। যেভাবে বিচার বিভাগকে ধ্বংস করেছেন তা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিপন্ন করেছে, সংবিধানকে ধ্বংস করেছে এবং সে কারণে তাকে অবশ্যই বিচারের মুখোমুখি হওয়া উচিত। শুধু খায়রুল হক না, এর সাথে আরো কিছু বিচারপতি, কুলাঙ্গার বিচারপতি ছিলেন, তাদেরও বিচার হওয়া দরকার। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল জানান, আগামী জাতীয় নির্বাচনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অংশগ্রহণে আইনগত কোনো বাধা নেই। তবে দণ্ডপ্রাপ্ত হলে শেখ হাসিনা সহ দলীয় নেতারা নির্বাচনে অংশ নিতে পারবেন না। জুলাই হত্যাকাণ্ডে আওয়ামী লীগ সভাপতি সহ অন্যান্য নেতাদের শাস্তি হলে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা? আইন বলে পারবে না। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। তেজগাঁও এলাকা থেকে নিরীহ 30 জনকে আটকের প্রতিবাদে ডিবি অফিসের সামনে অবস্থান নিয়েছেন পরিবার স্বজনরা। এই মুহূর্তে ডিবি অফিসের সামনে আছেন সহকর্মী ভাস্কর ভাদুরী। সরাসরি যাচ্ছে সেখানে। ভাস্কর, ঠিক কী কারণে 30 জনকে আটক করা হয়েছে সে বিষয়ে কি কিছু জানা গেল? আর অবস্থানরতরা কি বলছেন? দেবাশিস, ঠিক কী কারণে তাদেরকে আটক করা হয়েছে সে বিষয়ে এখন পর্যন্ত কিন্তু যারা আটককৃত তাদের স্বজনরা নিশ্চিত নয়। কারণ যারা এখানে অবস্থান করছেন ডিবি অফিসের সামনে, সেই সংখ্যাটি প্রায় 50 জন। এবং গত রাত 1:30 থেকে 2টা পর্যন্ত এই যে 30 মিনিট সময় নিয়ে তেজগাঁ থানাধীন যে কারণ বাজার যে পাইকারি এলাকাটি রয়েছে, পাইকারি বাজার এলাকা, সেই পাইকারি বাজার এলাকা থেকে অন্ততপক্ষে 35 জনকে তুলে নিয়ে আসা হয়েছে ডিবি অফিসে। এবং তারপর থেকে আটককৃতদের স্বজনরা কিন্তু এখানে অবস্থান করছেন। আপনি বুঝতেই পারছেন, প্রায় গত রাত 2টা থেকে অবস্থান করছেন। আজ দুপুর 2টা যখন আমি আপনার সাথে কথা বলছি, প্রায় 2:30 বাজে। এবং এরা কিন্তু যারা ডিবি অফিসের সামনে রয়েছেন তারা কেউ কিন্তু নিশ্চিত নন কেন তাদেরকে আটক করা হয়েছে। আটককৃতদের মাঝখানে কেউ ট্রাক চালক ছিলেন, কেউ ভ্যান চালক ছিলেন এবং বাকি যারা ছিলেন তাদের বেশিরভাগই কিন্তু মিনতির কাজ করতেন, আর কি মুটের কাজ করতেন। এবং স্বজনরা এখন
পর্যন্ত 7 থেকে 8 বার, এমনকি অনেকে দেখেছি আমরা প্রতি ঘন্টায় ঘন্টায় যে ডিবি অফিসের পুলিশের যে সকল কর্মকর্তারা রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করেছেন এবং বারবারই কিন্তু তাদের কাছ থেকে সময় নেওয়া হয়েছিল এবং কিছুক্ষণ আগে এই 30 জনের আটককৃত যারা রয়েছেন তাদের স্বজনদেরকে কিন্তু একেবারে বলে দেওয়া হয়েছে যে তাদের সকলের স্বজনের খোঁজ কোর্টে যেয়ে নিতে, কারণ প্রত্যেকের বিরুদ্ধে মামলা করে দেওয়া হয়েছে। এখন এত বিশাল সংখ্যক একটি মানুষকে হঠাৎ করে রাতে সাদা পোশাকে ডিবি পুলিশ অফিসে নিয়ে আসা এবং নিয়ে আসার পর তাদেরকে একত্রে মামলা দেওয়ার যে ঘটনাটা, সেই ঘটনাটা কিন্তু এই নিম্ন আয়ের মানুষ যারা রয়েছে তাদের স্বজনরা কোনোভাবেই তাদের বোধগম্য হচ্ছে না এবং এখন পর্যন্ত তারা যতবারই জানার চেষ্টা করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে কিন্তু কোনো ধরনের স্পষ্ট কোনো বক্তব্য তাদের উদ্দেশ্যে দেওয়া হয়নি। দেবাশিস, ধন্যবাদ ভাস্কর যুক্ত হবার জন্য। এবারও বিতর্ক উঠেছে ছাত্র দলের কমিটি নিয়ে। অভিযোগ আগের মতোই, বলা হচ্ছে টাকার বিনিময়ে অছাত্র বিবাহিতদের কমিটিতে জায়গা দেওয়া হয়েছে, মূল্যায়ন করা হয়নি ত্যাগীদের। এমন অভিযোগে ঢাকার ঘোষিত 11 ইউনিটের পদবঞ্চিতরা লাগাতার বিক্ষোভ করছেন। যদিও সব অভিযোগ উড়িয়ে দিয়ে ছাত্রদল সাধারণ সম্পাদকের হুঁশিয়ারি, সংগঠনের বিরুদ্ধে অগণতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আরেফিন শাকিলের প্রতিবেদন। আমার বাবা পুলিশের চাকরি করে, আমি যখন অ্যারেস্ট হয়েছি আমার বাবা নিজে প্রিজন ভ্যান চালায় আমাকে কেরানীগঞ্জে রাইখে আসছে। আমি যে গাড়ি থেকে নেমে আমার বাবার চোখের দিকে তাকাইছি, আমার বাবা আমার দিকে তাকায় না, চোখ মুছে। আমার বাবা আজও আমার সাথে কথা বলে না। আমার কি অন্যায় ছিল? তেজগাঁও কলেজের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের 2011-12 সেশনের এই ছাত্রের নাম আল আমিন। গেল 15 বছর কলেজ ছাত্রদলের বিভিন্ন কমিটিতে দায়িত্ব পালন করেছেন, তবে এবার বাদ পড়লেন। আমি 2 বার জেল খেটেছি, আমি 53-10-21 আসামি। কমিটিতে নাম নেই এমন সংখ্যা নেহাত কম নয়। ক্ষুব্ধরাতাই রাস্তায় নামছেন, বিক্ষোভ করছেন। এরই মধ্যে ককটেল বিস্ফোরণ বা অবরোধের মতো কর্মসূচি দিয়েও প্রতিবাদ জানাচ্ছেন কেন্দ্রীয় সিদ্ধান্তের। তাদের অভিযোগ, শ্রাবণ জুয়েলের কমিটির মতোই সিন্ডিকেট করেছে বর্তমান নেতৃত্ব। ম্যাক্সিমাম ছাত্রলীগের সাথে লিয়াজু ছিল, তারাই কমিটিতে আসছে। অর্থ বাণিজ্যের মাধ্যমে কমিটি হয়েছে, যারা অছাত্র তাদেরকে দিয়েও এখানে কমিটি করা হয়েছে। আমি রাজনীতির জন্য আমি আজকে 9 বছর আমার বাড়ি ছাড়া। যারা খুব পছন্দের লোক তাদেরকে প্রতিষ্ঠিত করে তারা নিজে সুবিধা ভোগ করতে চায়। কিন্তু ছাত্রদলের কমিটি নিয়ে কেন বারবার একই অভিযোগ? পদবঞ্চিত নেতারা মনে করেন সমস্যার মূলে বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক পদ। যিনি এই দায়িত্ব পালন করেন তার কাছেই কুক্ষিগত হয় ছাত্রদল, তাই এই পদটারই বিলুপ্তি চান তারা। ছাত্র বিষয়ক সম্পাদক এই পদটির গ্রহণযোগ্যতা প্রয়োজনীয়তা আছে বলে আমরা অনুভব করছি না। ঘোষিত কমিটির অসঙ্গতি তার জ্বলন্ত প্রমাণ। প্রতিবাদ করার যে গণতান্ত্রিক ওয়েতে তার মধ্যে দিয়ে আমাদের কর্মসূচিগুলো বাস্তবায়ন করবে। ক্ষুব্ধ নেতাকর্মীদের অভিযোগ আবেগতাড়িত, এমন মন্তব্য ছাত্রদল সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের। বলেন, যোগ্য আর পরীক্ষিতদেরই পদায়ন হয়েছে। আশ্বস্ত করেন বাদ পড়াদের মধ্যে সিনিয়ররা যাবেন কেন্দ্রে, বাকিদের যোগ্যতা অনুযায়ী পদায়ন হবে বিভিন্ন ইউনিটে। আবেগে পড়ে অথবা ক্ষোভের জায়গা থেকে অনেকের নামে মিথ্যা প্রপাগান্ডা তৈরি করছে। অর্ধেকেরও বেশি আমাদের নেতৃবৃন্দগুলো তারা হচ্ছে নিয়মিত শিক্ষার্থী। সাংগঠনিক কাঠামোর মধ্যে থেকে যদি কেউ না গিয়ে যদি অগণতান্ত্রিক পন্থায় দলের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করে, দল নিশ্চয়ই তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে প্রস্তুত রয়েছে। বিতর্কের মুখে অবশ্য রাজধানীর অন্য ইউনিটের কমিটি ঘোষণা করা স্থগিত করেছে ছাত্রদল। তার পরিবর্তে জানুয়ারির ভিতরে দেয়া হবে নোয়াখালী, চাঁদপুর সহ অন্তত 10 জেলার ছাত্রদলের কমিটি। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে এক ইউপি সদস্য ও তার ছেলেসহ 3 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে 10 জন। উপজেলার বাঁশগাড়ি এলাকায় ভোর থেকে থেমে থেমে সংঘর্ষ হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তার নিয়ে বাঁশগাড়ি ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের সাথে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিল 8 নম্বর ওয়ার্ড সদস্য আক্তার শিকদারের। বৃহস্পতিবার রাতে আক্তার শিকদার ও তার ছেলে মারুফ শিকদার এলাকায় ফিরলে উত্তেজনা দেখা দেয়। বেশ কয়েকটি হাত বোমার বিস্ফোরণ ঘটে। পরে মাইকে ঘোষণা দিয়ে জড়ো হয় দুপক্ষের লোকজন। এক পর্যায়ে বাধে সংঘর্ষ। ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলে নিহত হন আক্তার শিকদার। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর মারা যান আক্তার শিকদারের ছেলে মারুফ শিকদার ও সমর্থক সিরাজুল ইসলাম। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ, র্যাব ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে। সুমন চেয়ারম্যান এবং আক্তার মেম্বার, এই দুইটা গ্রুপ সক্রিয়। স্থানীয় প্রভাব বলয়ের আন্ডারে তারা কাজ করে। আক্তার মেম্বার এবং তার ছেলে মারুফ শিকদার এবং আরেকজন অনুসারী সিরাজুল ইসলাম, এই 3 জন মারা গেছে। পরিবার, সমাজ, দেশ সবার কাছেই অবহেলিত হিজড়া বা তৃতীয় লিঙ্গের মানুষরা। কিন্তু কটু কথা বা অবজ্ঞা এড়িয়ে সফল হওয়ার অদম্য চেষ্টা আভা মুস্কান তিথির।
হাতে নিয়েছেন উদ্যোক্তা হওয়ার চ্যালেঞ্জ। প্রশিক্ষণের পর মাত্র 2টি সেলাই মেশিন দিয়ে যাত্রা শুরু। বর্তমানে অনলাইন আর দোকানে বিক্রি করেন হস্তশিল্প সামগ্রী। স্বপ্ন নিজ হাতে গড়া প্রতিষ্ঠানে কাজে দেবেন হিজড়াদের। তারা নিজ মেধার যোগ্যতায় প্রতিষ্ঠিত হবে সমাজে। বিস্তারিত রাব্বি সিদ্দিকীর রিপোর্টে। জীবন যুদ্ধে জয়ী হতে প্রতি মুহূর্তে লড়াই। নিয়েছেন বুটিক্স আর সেলাই প্রশিক্ষণ, তৈরি করছেন হস্তশিল্প সামগ্রী। বলছি উদ্যোক্তা আভা মুস্কান তিথির কথা। চন্দ্রলতা নামে একটি ফেসবুক পেজ খুলে শুরু করেন ব্যবসা। অনলাইন অফলাইন দুই মাধ্যমেই বিক্রি করছেন হাতে তৈরি শাড়ি, গয়না, ব্যাগ। বর্তমানে বেশ ভালোই ব্যবসার অবস্থা। হাতে কাজ করতে অনেক ভাল লাগে, আমার উল ভাল লাগে, আমার কুশি কাটা করতে ভাল লাগে, আমার নিজের মতো করে জামা বানাতে ভালো লাগে। এই গয়নাগুলো হচ্ছে আমার নিজের হাতে তৈরি করা। এই জুট কাপড় আমি বস্তা ধরে কিনে নিয়ে আসি, কিনে এনে সেখান থেকে কাপড় আমি বেছে তারপর হচ্ছে আমি এটা করি। এখানে এই কারণেই করি, আমি কাপড় কিনতে পারি, কিন্তু ওই যে কাপড়টা ফেলে দিচ্ছে ওই কাপড়টা কিন্তু নষ্টই হয়ে যাবে। কিন্তু সে নষ্ট হয়ে গেলে কি হবে, কোনো লাভ হচ্ছে না। সে কাপড়টা আমি কাজে লাগাচ্ছি, এটা হচ্ছে আমার রিসাইকেল প্রোডাক্ট। হিজড়া হওয়ায় পরিবার, সমাজ, রাষ্ট্র সব জায়গায় পেয়েছেন অবহেলা। শুরুতে কেউ সাহায্য না করলেও আজ তিনি স্বাবলম্বী। পাশে ছিল বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। ব্যবসার পুঁজি আর প্রশিক্ষণের মাধ্যমে বাড়িয়ে দিয়েছে সহায়তার হাত। বন্ধু আমাকে এককালীন ৭৫,০০০ টাকা দিয়েছেন, যেটা দিয়ে আমি একটা সেলাই মেশিন কিনেছি এবং আমার যাবতীয় যে জিনিসপত্রগুলো ছিল টুকিটাকি করে আমি কিনেছিলাম, এবং সেখান থেকে আজ আমার 2টা সেলাই মেশিন, আমার ওয়ারড্রোব 2টা, তারপর হচ্ছে আমার 2টা ওয়ারড্রোব ভরা প্রোডাক্ট। আর এটা হচ্ছে অনেকটা বলা যায় বন্ধুর একটা অবদান। নিজ হাতে গড়া প্রতিষ্ঠানে কাজের সুযোগ করে দিবেন তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর বড় একটি অংশকে। স্বপ্ন দেখেন মেধা ও যোগ্যতায় সমাজে প্রতিষ্ঠিত হবেন তারাও। জানি না আল্লাহ আমার এই স্বপ্ন পূরণ করবেন কিনা। আমার খুবই স্বপ্ন যে আমার একটা শপ হবে, আর যেই শপে শুধু আমার পিছিয়ে রাখা যে বোনেরা আছে আমি তাদের নিয়ে কাজ করতে পারবো। খুবই দুঃখিত, আমি আবেগ এই কারণেই চলে আসে, কারণ সমাজ এত বছর পরে এসেও সমাজ মানুষ হিসেবে এখনো স্বীকৃতি দিতে পারলো না। এখনো হিজড়া নিয়ে শিক্ষিত সমাজের মধ্যে নেতিবাচক দৃষ্টিভঙ্গি বরাবরই মর্মাহত করে সফলেই উদ্যোক্তাকে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। নিউ বাইক, নাইস। কপালে কপাল ঘষলাম, যদি একটা বাইক পাই। কপালে কপাল না ঘষে স্ক্র্যাচ কার্ড ঘষ। টিটোস কিনো স্ক্র্যাচ কার্ড ঘষো, ব্যাকের কিউআর স্ক্যান করে গেম খেলো আর জিতে নাও বাইক আর এক্সাইটিং সব পুরস্কার। টিটোস, বাইক হবে জোস। সরকার পরিবর্তন হলেও চাঁদাবাজি বন্ধ হয়নি, সেক্টর ভিত্তিতে সিন্ডিকেটের হাত বদল হয়েছে, এ মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বেলা 12টায় যশোরের ঈদগাহ মাঠে কর্মী সম্মেলনের প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি। সেখানে এই মন্তব্য করেন জামায়াতের আমির শফিকুর রহমান। বলেন, ক্ষমতায় যাওয়া জামায়াতের উদ্দেশ্য নয়, দেশে সুশাসন কায়েম করাই মূল লক্ষ্য। এ সময় সমর্থন ও সহযোগিতার পাশাপাশি জাতীয় চ্যালেঞ্জ মোকাবেলায় কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে সম্মেলনে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। আমাদের যুবক যুবতীরা মাস্টার্স গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট নিয়ে তারা এখন দুয়ারে দুয়ারে ঘুরে তাদের কাঙ্ক্ষিত একটা চাকরি তারা পায় না। দুটি কারণে পায় না। একটা কারণ হলো একটা গোষ্ঠীর কাছে সমস্ত মানুষের কিসমত হাইজ্যাক হয়ে গিয়েছিল। এই গোষ্ঠী বাংলাদেশকে তাদের জমিদারি মনে করত। তাদের আনুগত্য যারা করবে না তাদের জন্য এই দেশে বাঁচার কোনো অধিকার ছিল না। তাদের হাবভাবটা এরকম ছিল বন্ধুগণ। এখন তারা বিদায় নিয়েছে, এখন তো সেইটা থাকা উচিত নয়। সময় টিভির 5 সাংবাদিকের বরখাস্তের জন্য সরকারকে দায়ী করা সম্পূর্ণ ভিত্তিহীন। এর জন্য একমাত্র সিটি গ্রুপই দায়ী বলে মনে করেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই কথা জানান তিনি। বলেন, কোনো সংবাদ মাধ্যমের কার্যক্রমে হস্তক্ষেপের প্রমাণ দিতে পারলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। শফিকুল আলম জানান, এর আগেও দৈনিক আমাদের সময় এবং বৈশাখী টিভির ক্ষেত্রে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রেস সচিব আরও বলেন, সরকার ছাত্র আন্দোলনের মাধ্যমে ক্ষমতায় এসেছে মানে এই নয় যে তাদের নির্দেশ মেনে চলা হচ্ছে। যদি তাই হতো তাহলে বৈষম্য বিরোধীদের সময় টিভিতে গিয়ে প্রতিবাদ করতে হতো না।
তিনি অভিযোগ করেন যে কিছু রাজনৈতিক নেতা সংবাদ মাধ্যমের উপর চাপ প্রয়োগ করে তাদের রাজনৈতিক মতাদর্শের সঙ্গে মিল রেখে সাংবাদিকদের নিয়োগ দিতে বাধ্য করছেন, যারা শেখ হাসিনার একনায়কত্বের সময় টিভির সাংবাদিকতা নিয়ে কথা বলেননি, বরং তারা মিথ্যা তুলনা করে বর্তমান পরিস্থিতিকে ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করছেন। নিজের সেরাটা দিয়ে ৮-১০ বছর জাতীয় দলের সার্ভিস দিতে চান যুব বিশ্বকাপ জয়ী বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান। ২ ফরম্যাটেই স্কোয়াডে ডাক পেয়েও অভিষেক না হওয়ায় নেই হতাশা, বরং ক্ষুধা বেড়েছে পারফরমেন্সের। সবশেষ NCL T20-তে ১০ ম্যাচে ১৫ উইকেট শিকারের পথে ঢাকা মেট্রোকে ফাইনালে তোলার পথে বড় অবদান রাখেন রাকিবুল। বিস্তারিত হাসান আল মারুফের রিপোর্টে। বাঁহাতি স্পিন জাদুতে NCL T20-র সর্বোচ্চ উইকেট শিকারীদের একজন, সেই সাথে ইকোনমির দিক থেকেও অন্যতম সেরা রাকিবুল হাসান। কেমন কাটলো রাকিবুলের NCL T20 টুর্নামেন্ট, সেটাই আজকে জানবো, কথা বলবো। রাকিবুল হাসান আমাদের সাথে আছেন। আলহামদুলিল্লাহ, আমি যেভাবে চাইছিলাম যে আমি ফোর্থ ডে থেকে শুরু করে যেভাবে আমি প্ল্যান করছি আমার বোলিং নিয়ে, আমার মনে হয় যেভাবে সব যাচ্ছে আলহামদুলিল্লাহ আমি অনেক হ্যাপি। আমি চেষ্টা করব যে আরও কীভাবে ভালো করা যায়। যুব বিশ্বকাপ জয়ী এই তারকা এবারের আসরে 10 ম্যাচে প্রায় 6 ইকোনমিতে নিয়েছেন 15 উইকেট। নিখুঁত লাইন লেন্থের পাশাপাশি পাওয়ার প্লেতে দুর্দান্ত বোলিং করেছেন এই বাঁহাতি স্পিনার। আলিস আল ইসলামের সাথে জুটি বেঁধে অধিকাংশ ম্যাচে প্রতিপক্ষকে চাপে রেখেছিলেন রাকিবুল। ফোকাস ছিলাম, অনেক কাম ছিলাম, কুল থাকার চেষ্টা করছি। ঠান্ডা মাথায় আমার যেই ভেরিয়েশনগুলো আছে বা আপনার যে লেন্থের যে ভেরিয়েশনগুলো আছে এগুলো আমি এক্সিকিউট করার চেষ্টা করছি। আলিস ভাইয়ের সাথে আমার জুটিটা যখন আমরা এইচপিতে অস্ট্রেলিয়ায় গিয়েছিলাম, ওখানে টি-20 টুর্নামেন্ট খেলছি আমরা, ওইখানে ফাইনাল খেলছি, ওখান থেকে অনেক ভালো। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমি বারবারই ওনাকে বলি, আমি যদি ভালো স্টার্ট করি আমার অনেক কনফিডেন্ট থাকে, আমি যদি একটা দুটো বাউন্ডারিও খাই, ওই পাশে আলিস আছে, আলিস ওটা কাভার করে দিবে। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দলে ডাক পেয়েছিলেন, তারপর সবশেষ ভারতের বিপক্ষে T20 দলেও ডাক পেয়েছিলেন, তবে অভিষেকটা হয়নি। এই যে দীর্ঘ অপেক্ষা, সেটাই কি আসলে পারফরমেন্সের ক্ষুধাটা আরও বাড়িয়ে দিল কিনা? অবশ্যই, এটা তো অবশ্যই ক্ষুধা বাড়ে। আর যেভাবে এখন ক্রিকেট চলতেছে, যদি নিজের বোলিং আরও ভালো না হয়, ইভেন ব্যাটিং বোলিং তিনোটাতে যদি ভালো না হয়, তাহলে অনেক টাফ সার্ভাইভ করা ওই ইন্টারন্যাশনাল লেভেলে গিয়ে। তো আমি চেষ্টা করছি কীভাবে আরও ভালো করা যায়, করে যদি কখনো আমার রিজিকে থাকে ডেবিউ হওয়া, আমি চাই আমি লম্বা সময় বাংলাদেশ টিমকে সার্ভিস দেবো ইনশাল্লাহ। বাঁহাতি স্পিনের কথা যদি বলি, তানভীর আছেন, নাসুম আছেন, তবে মোহাম্মদ রফিক, আব্দুর রাজ্জাক, সাকিব আল হাসানদের মতো কেউ কিন্তু সেভাবে থিতু হতে পারেননি। নিজেকে আসলে সেই কাতারে দেখতে চান কিনা, বা স্বপ্নটা আসলে কোথায়? যাদের কথা আপনি বললেন ওনারা তো বাংলাদেশ ক্রিকেটের লিজেন্ড। ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো, যদি আমি ন্যাশনাল টিমে খেলা শুরু করি, আমি আমার বেস্ট শট দিয়ে, আমার ইচ্ছা আছে আমি 8-10 বছর ন্যাশনাল টিমকে সার্ভিস দেবো এবং সে বেস্ট হইতে। তার আগে আমার কাজ হলো যে টুর্নামেন্টগুলো আমি খেলবো লোকালি বা এই টিম এইচপি টিমের ওইগুলোতে যেন আমি আমার বেস্ট পারফর্মটা করতে পারি আর আমার যতবারই ইমপ্রুভমেন্ট করতে পারি, এদিকে আমার ফোকাস। NCL এর 4 দিনের টুর্নামেন্টেও ছিলেন ভালো ছন্দে। বিপিএলেও ধারাবাহিকতা ধরে রাখাই লক্ষ্য রাকিবুলের। এভাবেই ধাপে ধাপে পূরণ করতে চান জাতীয় দলের মঞ্চ মাতানোর স্বপ্নটাও। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, সিলেট। ব্যক্তির সাথে যুক্ত পরিবার, তাই নিজের সুস্থতার পাশাপাশি পরিবারের সকলকে সুস্থ রাখা যায়, এমন বার্তা নিয়েই হাতির ছেলে হাজারো মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ফ্যামিলি রানার আপ 7.5 কিলোমিটার রান। প্রকৃতিতে কনকনে শীত আর রাতের শেষ ভাগের আরামদায়ক ঘুম উপেক্ষা করে হাতির ঝিলে জড়ো হয়েছেন হাজারো মানুষ। শুধু নিজের নয়, সুস্থতা প্রয়োজন পরিবারের সবার। এই প্রতিবাদ্যকে সামনে রেখে ফ্যামিলি রানার্স মিনি ম্যারাথন, এতে দৌড়েছেন এক ঝাঁক নারী পুরুষ। মিনি ম্যারাথনে অংশগ্রহণ থেকে বাদ পড়েনি পরিবারের ছোট্ট সদস্যটিও। ডিসেম্বর মাসে তরুণ প্রজন্মকে বিজয়ের মাহাত্ম্য সম্পর্কে জানাতেই এ আয়োজন, বলছেন আয়োজকরা। একই সাথে শারীরিক সুস্থতার জন্য দৌড়কে সব দৌড়ে আগে রাখছেন তারা। আমাদের এই ইভেন্টটা অনেক, অলমোস্ট হচ্ছে 20-25টা ফ্যামিলির মতো, যারা ফ্যামিলি সহ রান করতেছে, তো ওরা আসতেছে। তো আমরা এই জিনিসটাকে প্রমোট করি যেন সুস্থতার সাথে থাকুক, দৌড়ের সাথে থাকুক। ফ্যামিলি সবাই একসাথে আসবো, এখানে একসাথে দৌড়াবো, একসাথে গল্প করব। মানে এই যে একটা পরিবার, আমরা সবসময় ঢাকার একটা বদ্ধ জায়গায় থাকি, যে এই বিজয়ের একটা ভালো একটা দিনে আমরা বাচ্চাদেরকে নিয়ে এইভাবে একটা আয়োজন করেছি। পরিবার এবং আমার ছেলেকে নিয়ে আসছি রান করার জন্য। আমি চাই যে বাংলাদেশের সুস্থতার যে আলো সেটা ছড়িয়ে যাক সারা দেশে। দৌড়টা তো সবার জন্য এসেনশিয়াল দরকার, তো সৌর জীবনে এটা খুব একটা হয় না, এই জন্য ফ্যামিলি সবাইকে নিয়ে দলে সবাই উদ্বুদ্ধ হলো।
পরিবার নিয়ে দৌড়াতে পেরে উৎফুল্ল অংশগ্রহণকারীরা। জানালেন পরিবারের সবাই মিলে গড়ে তুলবেন সুস্থ থাকার অভ্যাস। বাবা মা এবং শিশু সবাই দৌড়াচ্ছে, খুবই ভালো আমার কাছে। আমার নিজের কন্যা আসলে এখনো 5.5 মাত্র, তো আমারও স্বপ্ন আছে যে একদিন ও আমার সাথে এভাবে দৌড়াবে। মজা লেগেছে, অত সহজও লাগেনি আমার 500 মিটার, খুব ভালোই লেগেছে আমার। ফ্যামিলিটা সবাই যদি দৌড়ায় বাচ্চারা এটা শিখবে এবং ভবিষ্যতে ওদের মধ্যে দৌড়টা চলে আসবে। আর বয়স একটা সংখ্যা মাত্র, আমরা যদি ফিজিক্যাল অ্যাক্টিভিটিসটাকে ঠিক রাখি, খাদ্যাভ্যাস এবং ভালো একটা জীবনযাপন করি, তাহলে 50 কেন 60 থেকেও সুস্থ থাকা যাবে। দৌড়ের মাধ্যমে সম্পূর্ণ শরীরের বডি সুস্থ থাকে, সম্পূর্ণ শরীরের বডি আপনার ব্যায়াম হয়ে যায়। শারীরিক ও মানসিক সুস্থতার জন্য নিজের পাশাপাশি পরিবারের প্রতিটি সদস্যকে সুস্থ রাখা জরুরি, তবেই সুস্থ ও সুন্দর হবে সমাজ, এমনটাই বলছেন সবাই। তানফির সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। দুপুরে বাংলাদেশে আরও একটা বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন।